Assalamu alaikum. Welcome to online class BBA Honors first year for management student. আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তালুকদার, বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, বহরপুর, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মহামারী এই বৈশ্বিক সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। সেজন্য আমরা আবার সকলেই আলহামদুলিল্লাহ বলি। আমি আজকে তোমাদেরকে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের 7.2 চ্যাপ্টারের প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কী বুঝি, এর গুরুত্ব, উদ্দেশ্য এবং প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে উপকরণগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেটা হলো স্টেটমেন্ট অফ ইনকাম স্টেটমেন্ট। এটার উপরে আমরা আলোচনা করব। এই বিষয়টি প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে আমরা নির্ণয় করি কোন প্রতিষ্ঠানটি লাভজনক, কোন প্রতিষ্ঠানটি অলাভজনক, এবং প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট পক্ষসমূহ এই বিবরণের মধ্য দিয়েই তারা জানতে পারে যে প্রতিষ্ঠানটির অবস্থানটা আসলে প্রকৃতপক্ষে তাদের ঊর্ধ্বমুখী না নিম্নমুখী। এবার আসা যাক যে ক্লাসিফিকেশন অফ ইনকাম স্টেটমেন্ট, এটা মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট এবং মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমরা সমস্ত আয়গুলোকে একত্রিত করে সেখান থেকে সমস্ত ব্যয়গুলো বাদ দিয়ে আমরা নিট ইনকাম আমরা বের করতে পারি। আর মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্টে আমরা দেখি যে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমরা যখন নির্ণয় করব, এইটা নির্ণয় করাটা একটু জটিল প্রক্রিয়া, কারণ আমরা প্রত্যেকটা ইনকামের ধরনকে আমরা আলাদা আলাদাভাবে এবং ব্যয়ের ধরনগুলোকে আলাদা আলাদাভাবে নির্ণয় করে আমরা সাধারণত মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে পারি। আমরা এই ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করার আগে আমাদের এই যে প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের যে সমস্ত আইটেমগুলো আমাদের বের করে নেওয়া দরকার সেগুলো আমরা এবার আলোচনা করি, তারপরে আমরা অঙ্ক করার দিকে আমরা যাব। এবার দেখি যে আমরা যখন সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করব, এখানে দেখো, এখানে একটা টেবিল দেওয়া আছে। সেই টেবিলে প্রথমে নেম অফ দ্য কনসার্ন, আমরা কোন প্রতিষ্ঠানটির ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণী তৈরি করছি সেই প্রতিষ্ঠানের নামটি এখানে লিপিবদ্ধ করতে হবে। তারপরে আমরা যে বিবরণী তৈরি করতেছি ইনকাম স্টেটমেন্ট সিঙ্গেল স্টেপ, আমরা সিঙ্গেল স্টেপ এখানে লিখলেও চলে, না লিখলেও চলে, আমাদের প্রশ্নে যা চাবে সেই অনুযায়ী সাধারণত লিপিবদ্ধ করি। আমরা কোন সময়ের জন্য আমরা এই সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি সেটা এই জায়গাতে আমাদের লিখতে হবে, এই জায়গাতে আমাদের সময়ের উল্লেখ করা থাকবে। আমরা সাধারণত 31 ডিসেম্বর যে সনের জন্য করি সেই সনটা আমরা এখানে লিপিবদ্ধ করি। আমরা এটা লিপিবদ্ধ করার সময় দেখো এখানে যে আমাদের টেবিলটা আছে সেই টেবিলে এখানে ডিটেলস, টাকা, টাকা। আমরা ওই সময় বলছি যে রেভিনিউগুলো আমরা আগে নির্ণয় করব। রেভিনিউ নির্ণয় করার সময় আমাদের সেলস অর সার্ভিস রেভিনিউ, একটা প্রতিষ্ঠান সাধারণত বিক্রয় থেকে বা সেবা আয়ের থেকে সাধারণত পণ্য আয় করে থাকে। ইন্টারেস্ট ইনকাম কোনো জায়গায় যদি বিনিয়োগ করা থাকে সেই বিনিয়োগের যে ইনকামটা পাওয়া যায় সেটা ইন্টারেস্ট ইনকাম। ডিভিডেন্ড ইনকাম, আমরা যদি কোনো প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করে থাকি সেই শেয়ারের থেকে যদি আমরা কোনো লভ্যাংশ পাই সেটা ডিভিডেন্ড ইনকাম। নেক্সট
ক্যাশ অফ ডিসপোজাল অফ অ্যাসেট। আমরা সাধারণত সম্পত্তি বিক্রয় করে আমরা যদি সেখান থেকে কোনো অর্থ উপার্জন করি, সেখানে আমরা এটা লিখতে পারি ক্যাশ অফ ডিসপোজাল অফ অ্যাসেট। সানড্রি ইনকাম, এই ইনকামগুলোর বাইরেও যদি আদার্স কোনো ইনকাম থাকে সেই ইনকামগুলো লিখে আমরা এখানে টোটাল রেভিনিউটা দেখো এই জায়গাটা আমরা নেক্সট কলামে আমরা নিয়েছি। এখান থেকে আমরা এক্সপেন্সেসগুলো বের করব। সেলিং এক্সপেন্সেস, জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, ফাইন্যান্সিয়াল এক্সপেন্সেস, ইনকাম ট্যাক্স, টোটাল এক্সপেন্সেস বের করার পরে আমরা এখানে নেট ইনকাম বের করব। আমরা এতে যেহেতু রেভিনিউ লিখেছি এবং বিতে যেহেতু এক্সপেন্সেস লিখেছি, এজন্য এ মাইনাস বি সমান সমান নেট ইনকাম। এখানে আমরা এইভাবে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট আমরা তৈরি করতে পারি। এবার আসি আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট। এখানে বহু ধাপ আয় বিবরণীতে আমরা দেখি প্রথমে কি আমরা দেখতে পাই, সেলস অ্যান্ড সার্ভিস রেভিনিউ। এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান বিক্রয় থেকে বা সেবা থেকে যে আয়গুলো করে সেই আয়টা সাধারণত আমরা নিট আয়টা নির্ণয় করি। আমরা দেখতে পারবো। তারপরে আসো কস্ট অফ গুডস সোল্ড। আমরা যখন আয় নির্ধারণ করলাম সেই আয় থেকে কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করব। এই কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় আমরা দেখি যে এখানে মার্চেন্ডাইজিং কনসার্ন এবং ম্যানুফ্যাকচারিং কনসার্ন, এই দুইটা কনসার্নে আমাদের আলাদাভাবে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড আমাদের নির্ণয় করা প্রয়োজন। আমাদের এই কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করাটা আমরা পরবর্তীতে আমরা আলোচনা করব যে আমরা কিভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে পারি। এটা মূলত আমরা যে পরিমাণ পণ্য বিক্রয় করি সেই বিক্রয়কৃত পণ্যের যে ব্যয়টা সেই ব্যয়টা নির্ণয় করাটাই আসলে কস্ট অফ গুডস সোল্ড। আমরা কি পরিমাণ কাঁচামাল ব্যবহার করলাম, সেখানে এর সাথে আমাদের আদার্স যে সমস্ত খরচ আছে সেই খরচগুলো যুক্ত করে, বিশেষ করে বিক্রয়ের সাথে যুক্ত খরচগুলো। আর যদি উৎপাদনমুখী প্রতিষ্ঠান হয় সেই উৎপাদনমুখী প্রতিষ্ঠানে ক্রয়ের সাথে সম্পৃক্ত খরচগুলো, এবং উৎপাদনমুখী প্রতিষ্ঠান হলে উৎপাদনের সাথে যে খরচগুলো আছে সেই খরচগুলো যুক্ত করে আমরা এখান থেকে আমাদের যদি চলতি কার্য থাকে এবং সমাপনী মজুত পণ্য থাকে সেগুলো ক্যালকুলেশন করে আমরা কস্ট অফ গুডস সোল্ড বের করতে পারি। নর্মালি আমরা সাধারণত যেটা কস্ট অফ গুডস সোল্ড বের করি সেটা হলো বিগিনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ বিয়োগ এন্ডিং ইনভেন্টরি। এভাবে আমরা কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করতে পারি, যেখানে ম্যানুফ্যাকচারিং কনসার্নে যখন কস্ট অফ গুডস সোল্ড বের করাটা আরেকটু জটিল প্রক্রিয়া। নেক্সট, এবার আসি আমরা অপারেটিং এক্সপেন্সেস অর কমার্শিয়াল এক্সপেন্সেস। আমাদের বিক্রিত পণ্য অথবা উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য যে খরচগুলো হয়, অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে সাধারণত সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস অ্যান্ড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এই দুইটাকে সাধারণত আমরা অপারেটিং এক্সপেন্সেস বলে আমরা অভিহিত করি। নেক্সট, নন অপারেটিং রেভিনিউ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। এই নন অপারেটিং রেভিনিউ প্রত্যেকটা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বাইরেও যদি সে অন্য কোনো উৎস থেকে কোনো টাকা উপার্জন করে সেগুলাকে বলবো আমরা নন অপারেটিং রেভিনিউ। এবং নন অপারেটিং এক্সপেন্সেসও অনুরূপী, যে ব্যবসায়িক কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট না কিন্তু কিছু খরচ ব্যবসা প্রতিষ্ঠানে হয়ে যায়, সেই খরচগুলোকে সাধারণত আমরা নন অপারেটিং এক্সপেন্সেস বলে অভিহিত করি। আদার্স রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস, এই খরচগুলোর বাইরেও যদি কোনো খরচ থাকে সেই খরচগুলোকে আমরা আদার্স রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস বলে অভিহিত করি। এইবার আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টে
আমরা যদি মার্চেন্ডাইজিং কনসার্ন অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো পণ্য কেনাবেচা করে সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা নির্ণয় করি, কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা নির্ণয় করি তখন আমরা দেখি যে প্রথমে বিগিনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ, এটা সাধারণত ফিনিশ গুডসের প্রারম্ভিক মজুদ, তার সাথে নিট পারচেজ বের করার জন্য পারচেজ থেকে আমরা সাধারণত বাদ দেই পারচেজ রিটার্ন, ক্রয় ফেরত, পারচেজ ডিসকাউন্ট, ক্রয় বাট্টা, এই দুটো আমরা বাদ দেই। বাদ দিয়ে আমরা যুক্ত করি ফ্রেইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন বা ক্যারিজ ইনওয়ার্ড, ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক, পারচেজ রিলেটেড এক্সপেন্সেস যদি কোনোটা থাকে, এই আইটেমগুলো যুক্ত করে আমরা নিট পারচেজ বের করি। পারচেজের সাথে এই দুইটা আইটেম বিয়োগ করে এই তিনটা আইটেম যুক্ত করে আমরা নিট পারচেজ বের করি। নিট পারচেজ বের করার পরে আমরা এই নিট পারচেজটা আমাদের বিগিনিং ইনভেন্টরির সাথে যুক্ত করি। বিগিনিং ইনভেন্টরির সাথে যুক্ত করে এখানে আমরা গুডস অ্যাভেলেবেল ফর সেল, আমরা এই পরিমাণ পণ্য আমরা কি করতে পারি, বিক্রয় করতে পারি। সেইখান থেকে আমরা ইন্ডিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড পাবো। তাহলে এইখানে কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে যদি আমরা কস্ট অফ গুডস সোল্ড বলতে চাই তাহলে আমরা বলতে পারি বিগিনিং ইনভেন্টরি যোগ নিট পারচেজ বিয়োগ ইন্ডিং ইনভেন্টরি বা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বাদ দিলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। এবার দেখি যে ম্যানুফ্যাকচারিং কনসার্নের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে ম্যানুফ্যাকচারিং কনসার্নের আগে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করাটা একটু জটিল প্রক্রিয়া। সে জায়গাতে প্রথমে আমাদেরকে বের করতে হবে যে আমি কি পরিমাণ ম্যাটেরিয়াল ব্যবহার করেছি। তোমরা খুব ভালো করেই জানো যে আমরা এর আগেও আলোচনা করেছি যে উৎপাদনের মূল উপাদান কিন্তু আসলে মূলত দুইটা, একটা হলো ম্যাটেরিয়াল, আরেকটা হলো লেবার বা ওয়েজেস। এই জায়গাতে দেখো যে আমরা ম্যাটেরিয়াল ইউজড কত করেছি সেটা বের করার জন্য আমাদের সাধারণত যেটা করতে হয় বিগিনিং র ম্যাটেরিয়াল ইনভেন্টরি বা বিগিনিং স্টক অফ র ম্যাটেরিয়াল যোগ পারচেজ অফ ম্যাটেরিয়াল যোগ ট্রান্সপোর্টেশন ইন লেস পারচেজ ডিসকাউন্ট অর পারচেজ রিটার্ন বাদ দেওয়ার পরে আমরা কস্ট অফ ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল ফর ইউজ। আমরা এই পরিমাণ কাঁচামাল শিল্প কলকারখানায় সাধারণত ব্যবহার করতে পারি। সেখান থেকে আমরা ইন্ডিং ইনভেন্টরি বাদ দিলে আমরা ম্যাটেরিয়াল ইউজড পাই। এই ম্যাটেরিয়াল ইউজড পাওয়ার পরে এর সাথে আমাদের যোগ করতে হবে ডাইরেক্ট লেবারের পরে যোগ করতে হবে আদার্স যদি কোনো ডাইরেক্ট এক্সপেন্সেস থাকে সেটা আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে পাওয়া যাবে হলো প্রাইম কস্ট। এখানে একটু তোমরা খেয়াল করো, এখানে একটা আইটেম মুছে গেছে। তোমরা এখানে খেয়াল করবা যে আমরা কস্ট অফ র ম্যাটেরিয়াল ইউজডের সাথে আমরা কি যোগ করব, ডাইরেক্ট ওয়েজেস যোগ করব এবং ডাইরেক্ট আদার্স এক্সপেন্সেস যদি থাকে সেই ডাইরেক্ট আদার্স এক্সপেন্সেসগুলো যোগ করব। যোগ করলে এখানে আমরা কি পাবো, প্রাইম কস্ট পাবো। প্রাইম কস্টের সাথে আমাদেরকে যুক্ত করতে হবে ফ্যাক্টরি ওভারহেড। এই ফ্যাক্টরি ওভারহেডটা কি? আমরা যদি শুধু কাঁচামাল এবং মজুরি দেই তাতেই কিন্তু আমাদের উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন হবে না। এই উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কাঁচামাল এবং মজুরি ব্যতীত কারখানাতে অন্যান্য যত রকমের খরচ আছে সেই খরচগুলোকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলি বা কারখানার উপরি খরচ। সেই ফ্যাক্টরি ওভারহেডগুলো সাধারণত অনেকগুলো আইটেম আছে, যে কারণে আমরা এটাকে আলাদাভাবে সেপারেট একটা স্টেটমেন্ট আমরা তৈরি করতে পারি। তবু আমরা এখানে দেখি যে আমরা এই জায়গাতে আমাদের যে ফ্যাক্টরি ওভারহেডের যে আইটেমগুলো আছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল,
ইনডাইরেক্ট লেবার, তারপরে হলো স্পেয়ার পার্টস অফ ইউজ, ফ্যাক্টরি সুপারভাইজার, ফ্যাক্টরি সুপারভিশন এক্সপেন্সেস বা সুপারভাইজার, ডিপ্রিসিয়েশন অফ ফ্যাক্টরি অ্যাসেট, অর্থাৎ ফ্যাক্টরিতে আমাদের যে ফ্যাক্টরি বিল্ডিং, ফ্যাক্টরি মেশিনারিজ, এগুলো হলো আমাদের ফ্যাক্টরি অ্যাসেট। ফ্যাক্টরিতে লাইট, হিট অ্যান্ড পাওয়ার, প্রিপেইড ফ্যাক্টরি এক্সপেন্সেস, ফ্যাক্টরি সাপ্লাইজ এক্সপেন্সেস, আদার ফ্যাক্টরি এক্সপেন্সেস। এই যে আইটেমগুলো আছে এখানে কিন্তু অনেকগুলো আইটেম। আমরা যদি আলাদাভাবে এটা তৈরি করে নেই ফ্যাক্টরি ওভারহেডের স্টেটমেন্ট অফ ফ্যাক্টরি ওভারহেড, তাহলে আমরা এখানে টোটাল ফ্যাক্টরি ওভারহেডটা আলাদা নির্ণয় করে আমরা প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যুক্ত করলে আমরা এখানে ওয়ার্কস কস্ট অর ফ্যাক্টরি কস্ট অর ম্যানুফ্যাকচারিং কস্ট এটা বলে আমরা এটাকে অভিহিত করতে পারি। এই টোটাল ফ্যাক্টরি ওভারহেডের সাথে আমরা বিগিনিং ইনভেন্টরি অফ ওয়ার্কিং প্রসেস, এখানে WIP দেওয়া আছে। এই WIP বলতে আমরা আসলে মূলত বুঝি ওয়ার্কিং প্রসেস বা ওয়ার্ক ইন প্রোগ্রেস। এই জিনিসটা হলো আসলে মূলত আধা উৎপাদিত পণ্য। আমরা দেখি যে কোনো কোনো কারখানাতে কিছু পণ্য উৎপাদন হয়েছে, যে পণ্যগুলো আধা আধি উৎপাদন হয়েছে কিন্তু এটা বাজারে বিক্রি করার মতো অবস্থা না, এই পণ্যটাকে বলবো আমরা ওয়ার্কিং প্রসেস বা চলতি কার্য। বিগিনিং এর ওয়ার্কিং প্রসেসের বিগিনিং ইনভেন্টরি যুক্ত করব এবং এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করব। বিয়োগ করলেই পাওয়া যাবে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার অর্থাৎ তৈরি পণ্যের উৎপাদন ব্যয়, তৈরি পণ্যের উৎপাদন ব্যয়। এর সাথে আমরা যুক্ত করব বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, বিগিনিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস যুক্ত করব এবং এন্ডিং এখানে যুক্ত করলে আমাদের হবে গুডস অ্যাভেলেবেল ফর সেল। গুডস অ্যাভেলেবেল ফর সেল বলতে আমরা ওই ফ্যাক্টরি বা কারখানাটা ইচ্ছা করলে এই পরিমাণ পণ্য বিক্রি করতে পারে, বিক্রি করার সামর্থ্য তাদের আছে। সেখান থেকে এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বাদ দিলে, এন্ডিং ইনভেন্টরি অফ ফিনিশ গুডস বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। এই যে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যাবে। তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে ওয়ান্টিংগুলো থাকে সাধারণত প্রশ্নে আমাদের থাকে প্রাইম কস্ট নির্ণয় করো, ম্যানুফ্যাকচারিং কস্ট নির্ণয় করো এবং আমাদের থাকে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার নির্ণয় করা এবং কস্ট অফ গুডস নির্ণয় করা। আমরা যখন অঙ্ক করব এইগুলো সাধারণত ক্যাপিটাল ওয়ার্ডে লেখার জন্য চেষ্টা করি, এই জন্য যে যাতে সকলের দৃষ্টি আকর্ষণ হয়। আমরা এখানে অপারেটিং এক্সপেন্সেসের যে আইটেমগুলো আছে, অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আছে আমাদের কি অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আমরা দেখো এখানে কতগুলো আইটেমের কথা বলা আছে। সেটা হলো যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস, বিজ্ঞাপন খরচ। একটা প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন দিয়ে থাকে। তোমরা একটি কথা জানো যে প্রচারেই প্রসার, যে পণ্যের যত বেশি বিজ্ঞাপন আছে বাজারে সেই পণ্যের তত বেশি চাহিদা লক্ষ্য করা যায়। তারপরে আছে কি ক্যারিজ আউটওয়ার্ড বা ক্যারিজ আউট, ফ্রেট আউট অর ডেলিভারি এক্সপেন্সেস। পণ্য বিক্রয় করতে গেলে সাধারণত পণ্য পরিবহন, কোনো কোনো পণ্য বিক্রেতারা ক্রেতার বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেয়, এটাকে আমরা সাধারণত ডেলিভারি এক্সপেন্সেস বলে অভিহিত করি। তারপরে আছে কি সেলসম্যান স্যালারি, বিক্রয় কর্মী। প্রত্যেকটা প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী থাকে, ছোট প্রতিষ্ঠান হলে কম থাকে, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে অনেক বিক্রয় কর্মী থাকে, তাদের যে বেতনটা সেটা আমরা অপারেটিং এক্সপেন্সেস হিসাবে অভিহিত করি। তারপরে ডিপ্রিসিয়েশন অন স্টোর ইকুইপমেন্ট, স্টোরের যতগুলো ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টগুলোকে আমরা ডিপ্রিসিয়েশন অফ স্টোর ইকুইপমেন্ট বলে অভিহিত করি। ব্যাড ডেটস অ্যান্ড আনকালেক্টেবল এক্সপেন্সেস, প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য সবচাইতে হার্মফুল বা সবচেয়ে কষ্টকর যে বিষয়গুলো, অনেক প্রতিষ্ঠানই বাকিতে পণ্য বিক্রয় করে, কিন্তু এই বাকিতে পণ্য বিক্রয় করলে সমস্ত বাকি আদায় করা যায় না। এখানে কিছু কিছু বাকি বা দেনাদার দেখা যায় যে হয় কেউ দেউলিয়া হয়ে যায়, অথবা কেউ হারিয়ে যায়, অথবা কাউকে খুঁজে পাওয়া যায় না। সেই আইটেমগুলোকে আমরা সাধারণত ব্যাড ডেটস বা আনকালেক্টেবল এক্সপেন্সেস বলে আমরা অভিহিত করি। অ্যান্ড আদার কমার্শিয়াল এক্সপেন্সেস, এই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হইতে গেলে আরও আদার্স কিছু খরচ হয়ে থাকে, যেমন আমরা গোডাউন ভাড়া দিই, ওয়্যার হাউস ভাড়া দিই,
এই সমস্ত খরচগুলো কিন্তু আমরা আদার এক্সপেন্সেসের মধ্যে অভিহিত করতে পারি। এবার আসো আরেকটা অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। কারখানাতে পণ্য উৎপাদিত হলো, সেই উৎপাদিত পণ্য বাজারে বিক্রি করার জন্য বিক্রয়ের খরচকে আমরা অন্তর্ভুক্ত করলাম। এখন কারখানার উৎপাদন এবং বিক্রয় এই দুইটা কাজকে সমন্বয় করার জন্য, এই দুইটা কাজকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠান একটি অফিস মেনটেন করে। সেই অফিসে যে খরচগুলো হয় সেই খরচগুলোকে সাধারণত আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক যে ব্যয়গুলো আছে, অফিসে এবং প্রশাসনিক যে ব্যয়গুলো আছে সেগুলোকে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস বলে অভিহিত করি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসের মধ্যে আছে অফিস স্যালারি, অর্থাৎ অফিসে কিছু কর্মচারী কর্মকর্তা থাকে, তাদের বেতন দেওয়া লাগে। রেন্ট এক্সপেন্সেস, অফিসের ভাড়া দেওয়া লাগে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, প্রতিষ্ঠানের কিছু বিমা করা লাগে। কোনো কোনো প্রতিষ্ঠানের যে বিমাগুলো থাকে, সাধারণত কারখানার যন্ত্রপাতির বিমা করলে সেটা কারখানার খরচের মধ্যে চলে যায়, কিন্তু অফিসের কর্মকর্তা কর্মচারীদের বা অফিসের কোনো কিছুর যদি বিমা করা থাকে সেটাকে আমরা অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেসে নিয়ে আসি। ইউটিলিটি এক্সপেন্সেস, আনুষঙ্গিক কিছু খরচ আছে সেগুলো। সাপ্লাইজ, কিছু অফিসে কিছু মণিহারি সামগ্রী ব্যবহার করা হয়, সেই সামগ্রীগুলোকে আমরা সাধারণত সাপ্লাইজ এক্সপেন্সেস বলি। আর ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস অন অফিস ফার্নিচার, অফিসেও কিছু ফার্নিচার থাকে, সেই ফার্নিচারগুলোর যখন বা অফিসের যদি বিল্ডিং থাকে সেই অফিসের বিল্ডিংয়ের যদি ডিপ্রিসিয়েশন হয় সেগুলোকে আমরা অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হিসাবে অভিহিত করি। নন অপারেটিং এক্সপেন্সেস, আমরা আগেই বলছি যে ব্যবসা প্রতিষ্ঠান তার মূল কর্মকাণ্ডগুলোর বাইরেও তারা কিছু কর্মকাণ্ড সম্পন্ন করে, সেই কর্মকাণ্ডগুলোকে বলবো আমরা নন অপারেটিং এক্সপেন্সেস। সেই নন অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে আছে এক নম্বরে কি ইন্টারেস্ট এক্সপেন্সেস। একটা প্রতিষ্ঠানের মালিক প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মূলধন তাকেই সরবরাহ করার কথা, কিন্তু সে প্রতিষ্ঠান থেকে নিজে মূলধন সরবরাহ না করে যদি অন্য কোনো ব্যাংক বা বিমা প্রতিষ্ঠান বা অন্য কারো কাছ থেকে ঋণ গ্রহণ করে, সেই ঋণেরও কিছু সুদ তাদেরকে দিতে হয়, যেটা ব্যবসায়িক খরচ হিসাবে না কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিশোধ করতে হয়। এই জন্য এটাকে আমরা নন অপারেটিং এক্সপেন্সেস হিসাবে অভিহিত করি। ডিভিডেন্ড এক্সপেন্সেস হলো প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে যারা, সেই প্রতিষ্ঠানগুলো যখন শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দেয়, আমরা সাধারণত জানি যে কোনো কোনো সময় নগদ লভ্যাংশ দেয়, কোনো কোনো সময় শেয়ার লভ্যাংশ দেয়। এই যে লভ্যাংশ যেভাবেই দেখ না কেন, এই লভ্যাংশটা আমরা নন অপারেটিং এক্সপেন্সেস হিসাবে অভিহিত করি। লস অন সেল অফ অ্যাসেট, দেখা গেল যে প্রতিষ্ঠানের কোনো একটা সম্পত্তি বিক্রি করলে প্রতিষ্ঠানের ক্ষতি হলো, লাভ হলে যেমন আমাদের নন অপারেটিং ইনকামের মধ্যে চলে যায়, এখানে যদি আমাদের লস হয় তাহলে সেটা নন অপারেটিং এক্সপেন্সেস হিসাবে আসবে। সেই জন্য আমরা লস অন সেল অফ অ্যাসেট এখানে আমরা নিয়ে আসি। তারপরে ডোনেশন এক্সপেন্সেস, অনুদান দিয়ে থাকে প্রতিষ্ঠান অনেক সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অথবা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তারা ডোনেশন দিয়ে থাকে। এই ডোনেশনগুলোকে আমরা নন অপারেটিং এক্সপেন্সেস বলে অভিহিত করি। এই যে আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টের কতগুলো আইটেমের কথা বললাম, আমরা এই যে সমস্ত মানে আইটেমগুলোর কথা আমরা আলোচনা করলাম, এই আইটেমগুলো যদি আমরা আলাদা আলাদাভাবে শিখি তাহলে তোমাদের জন্য অঙ্ক করা অনেক সহজ হয়ে যাবে। আমি সুপ্রিয় ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা এই বিষয়টা খুব ভালো করে খেয়াল করবা যে তোমরা প্রত্যেকটা আইটেম, কারণ একসাথে যদি তুমি সবগুলো আইটেম করতে চাও তুমি ভালোভাবে তত আত্মস্থ করতে পারবে না। এই জন্য প্রত্যেকটা দেখো, প্রথমে কস্ট অফ গুডস সোল্ড বের করো, তারপরে বের করো হলো ফ্যাক্টরি ওভারহেড, নন অপারেটিং রেভিনিউ,
অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আলাদা আলাদাভাবে তুমি আত্মস্থ করার জন্য চেষ্টা করো। তারপরে নন অপারেটিং এক্সপেন্সেস এবং নন অপারেটিং রেভিনিউ, এই আইটেমগুলো বের করার পরে আমরা দেখো এখানে আমাদের এবার আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করব। আমরা মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট যদি আমরা তৈরি করতে চাই তাহলে এই জায়গাতে আমাদের দেখো, কারণ এই জায়গাতে আমাদের প্রথমে হলো কি রেভিনিউ বের করব কিভাবে, গ্রস সেলস। একটা প্রতিষ্ঠান মোট কি পরিমাণ বিক্রি করে, বিক্রয় থেকে বা সেবাও কিন্তু বিক্রি হয়, সেবা বা বিক্রয় থেকে যে আয়টা করে সেই আয়টাকে আমরা গ্রস সেলস বলবো। এই গ্রস সেলস থেকে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স, পণ্য বিক্রি করার পরেও প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিছু কিছু পণ্য ফেরত আসে, সেই ফেরতকৃত পণ্যগুলোকে বলবো আমরা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। আবার কিছু কিছু প্রতিষ্ঠান বিক্রয়ের উপর তাদের কিছু কমিশন দেয়, এই জন্য গ্রস সেলস থেকে আমরা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স বাদ দিব, সেলস ডিসকাউন্ট আমরা বাদ দিব। বাদ দিলে আমরা নিট সেলস পাবো, নিট সেলস পেলাম। তাহলে আমাদের প্রধানত যে আয়ের যে উপকরণটা, মেইন যে আয়টা, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম নিট সেলসের মাধ্যমে। এবার দেখো সেই নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের গ্রস প্রফিট হবে। তাহলে দেখো কস্ট অফ গুডস সোল্ডের স্টেটমেন্ট কিন্তু আমরা দুইটা আলাদা আলাদাভাবে তৈরি করছি দুই ধরনের প্রতিষ্ঠানের জন্য। আমি কস্ট অফ গুডস সোল্ড যখন তৈরি করা শিখব তখন আমি গ্রস প্রফিট নির্ণয় করতে পারবো। নিট সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা গ্রস প্রফিট পাবো। এই গ্রস প্রফিট পাওয়ার পরে এখান থেকে আমরা লেস করব অপারেটিং অর কমার্শিয়াল এক্সপেন্সেস। এই অপারেটিং অর কমার্শিয়াল এক্সপেন্সেস, পরিচালন ব্যয় বা ব্যবসায়িক যে খরচ আছে, তার মধ্যে আমরা আগেই বলছি সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস। সেলিং অ্যান্ড মার্কেটিং এক্সপেন্সেস বলতে পারি, সেলিং অর ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস বলতে পারি। নেক্সট অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, যেটা আমরা আগেই তৈরি করা শিখেছি, সে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সেস দুইটা যোগ করে আমরা গ্রস প্রফিট থেকে যখন আমরা অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমরা অপারেটিং ইনকাম পাবো। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে তাদের যে মূল যে লাভটা, সেটা আমরা এখান থেকে অপারেটিং ইনকাম আমরা পাবো। নিট সেলস থেকে গ্রস প্রফিট থেকে আমরা অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে টোটাল অপারেটিং ইনকাম আমরা পাবো। এই অপারেটিং ইনকাম বের করার পরে অপারেটিং ইনকামের সাথে আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বৈদ্যুতিক ত্রুটির কারণে আমরা মাল্টিমিডিয়া থেকে আমরা এবার বোর্ডের মাধ্যমে তোমাদেরকে বাকি অংশটুকু বোঝানোর চেষ্টা করি। আমরা অপারেটিং ইনকাম বের করেছি। অপারেটিং ইনকাম আমরা বের করেছি। আমরা অপারেটিং ইনকাম থেকে আমাদের যোগ করতে হবে নন অপারেটিং ইনকাম। নন অপারেটিং ইনকাম যোগ করে এখান থেকে আমাদের নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দেব। বাদ দিলে আমাদের নিট ইনকাম বিফোর ট্যাক্স। এখানে দেখো যে অপারেটিং ইনকামের সাথে আমরা নন অপারেটিং ইনকাম যোগ করলাম, যোগ করে সেখান থেকে নন অপারেটিং এক্সপেন্সেস বাদ দিলে আমাদের নিট ইনকাম বিফোর ট্যাক্স বের হলো। এখান থেকে আমরা ইনকাম ট্যাক্স বাদ দেব।
ইনকাম ট্যাক্স বাদ দেব, বাদ দিলে নেট ইনকাম আফটার ট্যাক্স, আফটার ট্যাক্স, নেট ইনকাম আফটার ট্যাক্স বের হয়ে গেল। তাহলে আমাদের কিন্তু মূলত যে নেট ইনকাম বের করার জন্য আমরা যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হয় তাহলে আমরা এই জায়গাতে আমরা নেট ইনকাম বের করে ফেললাম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য আমাদের যে সমস্ত উপাদানগুলো প্রয়োজন, যে সমস্ত টেবিলগুলো দরকার, আমরা সেগুলো আলোচনা করলাম। এবার তোমাদের ছোট্ট একটি অঙ্ক আমরা তোমাদের করাতে চাই। তোমাদের যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের এক্সারসাইজ 14 নম্বর, যাদের সামনে এখন তোমাদের বই আছে তোমরা বইটা বের করে দেখো যে 14 নম্বর অঙ্কটাতে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা আমি তোমাদের সামনে করাতে চাই। এই জায়গাতে দেখো লেখা আছে জ্যাক হ্যাজ কমপ্লিট দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাজ অফ ডিসেম্বর 31, 2012। এখানে দেওয়া আছে রেভিনিউ ডিউরিং দ্য 2012, ক্যাম্পিং ফি 1,40,000, রেভিনিউ ডিউরিং 2012 জেনারেল স্টোর থেকে আসছে 50,000, অ্যাকাউন্টস পেয়েবল 11,000, ক্যাশ ইন হ্যান্ড 22,000, 23,000, অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট 1,05,000, মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্ট 1,40,000, net notes payable 40,000, expenses during the year 2012 1,50,000, and supplies on hand 2,500। এটা আমাদের এই প্রশ্নটা দেওয়া আছে। এই জায়গাতে বলা আছে প্রিপেয়ার এ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট অন ডিসেম্বর 2012। এই জায়গাতে অঙ্কটা দেখে তোমরা দেখো একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় কিন্তু বলা নাই যে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করব না সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারি যে এটা সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে আমরা এটা করতে পারবো। তাহলে এবার আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টটা আমরা তৈরি করি। কোম্পানির নাম জ্যাক, ইনকাম স্টেটমেন্ট ফর 31st December 2012। এখানে আমরা লিখব ডিটেলস টাকা। এই জায়গাতে কিন্তু আমরা যেহেতু সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট করব, এই অঙ্কতে আমাদের আয়ের আইটেম আছে কয়টা? তাহলে প্রথমে আমরা বের করব রেভিনিউ আছে হলো ক্যাম্পিং ফি আছে হলো ক্যাম্পিং ফি 1,40,000 টাকা, 1,40,000। আর জেনারেল স্টোর থেকে আসছে হলো 50,000 টাকা। তাহলে টোটাল রেভিনিউ
রেভিনিউ 1,90,000 টাকা। হ্যাঁ, 1,90,000 টাকা। এইখান থেকে আমাদের লেস এক্সপেন্সেস ডিউরিং দ্য পিরিয়ড, less expenses during the period 1,50,000 1,50,000 তার net income 40,000 খুবই সিম্পল, অঙ্কটা খুবই সিম্পল। আমাদের নিট ইনকাম বের হয়ে গেল। এবার দেখো আমাদের তৈরি করতে বলছে ব্যালেন্স শিট। আমাদের তৈরি করতে বলছে কি? ব্যালেন্স শিট। কিন্তু ব্যালেন্স শিট তৈরি করার আগে দেখো আমাদের অঙ্কেতে কোনো বিগিনিং ক্যাপিটাল দেওয়া নাই, বিগিনিং ওনার ইকুইটি দেওয়া নাই। আমরা এই ব্যালেন্স শিট তৈরি করার সময় আমাদের বিগিনিং ক্যাপিটালটা প্রয়োজন। এই জন্য আমরা প্রথমে এই ওয়ার্কিংটা আমাদের করে নিতে হবে। ওয়ার্কিংটা অবশ্যই তোমরা অঙ্কের পরের পেজে করবা। অঙ্ক করার জন্য যদি তোমাদের 2 পেজ লাগে, নেক্সট পেজে গিয়ে ওয়ার্কিং করবা। সেখানে ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটালটা আমরা কিভাবে বের করব? আমাদের ট্রায়াল ব্যালেন্স তৈরি করলেই, ট্রায়াল ব্যালেন্স যদি আমরা তৈরি করি, ট্রায়াল ব্যালেন্স তৈরি করলে সম্পত্তি থেকে দায়টা বাদ দিলেই আমাদের কি পাওয়া যাবে? সম্পত্তি থেকে দায় বাদ দিলে আমাদের ক্যাপিটাল পাওয়া যাবে। এই জায়গাতে দেখো আমাদের যে ট্রায়াল ব্যালেন্সে যে আয় ব্যয় সহ যে এইগুলো আছে, ডেবিট ক্রেডিট আছে, আমরা কিন্তু সম্পত্তি থেকে দায় বাদ দিব না। আমরা সাধারণত ট্রায়াল ব্যালেন্স তৈরি করি যে ওই নির্দিষ্ট সময়ে যে আয় ব্যয় এবং যে সম্পত্তি এবং দায় আছে সেই দায়গুলো ডেবিট ক্রেডিট থেকে, ডেবিট পাশ থেকে আমরা ক্রেডিট পাশের কি তুলনা বা পার্থক্য করে আমরা সাধারণত এটা নির্ণয় করি। এখানে আমাদের অ্যাকাউন্টস টাইটেল, অ্যাকাউন্টস টাইটেল টাকা, টাকা। এখানে সাধারণত সিরিয়াল নাম্বার দেওয়া থাকে, সিরিয়াল নাম্বার দেওয়া থাকে। এই জায়গাতে আমাদের সিরিয়াল নাম্বার যেহেতু দেওয়া নাই, প্রথমে আমাদের ক্যাম্পিং ফি, আমি সংক্ষেপে লিখছি ক্যাম্পিং ফি, ক্যাম্পিং ফি আছে 1,40,000 টাকা। তারপরে আছে হলো জেনারেল স্টোর থেকে আছে, জেনারেল স্টোর থেকে আছে হলো 50,000 টাকা। তারপর অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল 11,000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড আছে হলো 23,000 টাকা, ক্যাশ ইন হ্যান্ড। দেখো যেটা ডেবিট পাশে আছে সেটা ডেবিট পাশে লিখবো, যেটা ক্রেডিট পাশে আছে সেটা ক্রেডিট পাশে লিখবো। অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট, ইকুইপমেন্টের 2টা মূল্য দেওয়া আছে, ইকুইপমেন্টের 2টা মূল্য দেওয়া আছে। একটা আছে অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট 1,50,000 আর মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্ট 1,40,000। তোমরা একটা জিনিস খেয়াল করবা যে যখন আমরা ট্রায়াল ব্যালেন্স তৈরি করব অথবা ব্যালেন্স শিট তৈরি করব, সম্পত্তির যেটা কম মূল্য দেওয়া আছে সেই মূল্যটাই আমরা এখানে উল্লেখ করব। অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট, অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট।
অরিজিনাল কস্ট অফ ইকুইপমেন্ট আছে হলো 1,05,000 টাকা। 1,05,000 টাকা। মার্কেট ভ্যালু অফ ইকুইপমেন্ট আসবে না, এখানে নোটস পেয়েবল আছে। নোটস পেয়েবল আছে 40,000 টাকা। নোটস পেয়েবল ক্রেডিট পাশে চলে গেল। তারপরে আছে হলো এক্সপেন্সেস ডিউরিং দ্য পিরিয়ড। এক্সপেন্সেস ডিউরিং দ্য পিরিয়ড কত আছে? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। 1,50,000 টাকা। তারপর আছে হলো সাপ্লাইজ অন হ্যান্ড। সাপ্লাইজ অন হ্যান্ড 2,500 টাকা। এবার আমরা ডেবিট এবং ক্রেডিট যোগ করব। এখানে ডেবিট পাশে ডেবিট টাকা, এখানে হলো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। এটা খেয়াল করতে হবে। হ্যাঁ, আমরা অঙ্ক করার সময়, ট্রায়াল ব্যালেন্স তৈরি করার সময় আমরা খেয়াল করব যে এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা। এখানে আমাদের যোগ করলে কত হয়? এখানে আমাদের এইটাতে একটু ভুল হয়েছে, 500 টাকা হবে। 1,50,500, এটা হবে 81,000। 2,81,500। 2,81,500। সরি, আমাদের এই যোগটা আর একটু নিচে নামাইতে হবে, কারণ আমাদের এখানে ওপেনিং ক্যাপিটাল নির্ণয় হবে। 2,81,500, এখানেও 2,81,500। এখানে ওপেনিং ক্যাপিটাল হলো 20,000। ওপেনিং ক্যাপিটাল হলো 20,000 টাকা। এই জায়গাতে আমরা দেখো যে আমরা ট্রায়াল ব্যালেন্স যখন তৈরি করলাম, ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল, ডেবিট পাশে থেকে আমরা ক্রেডিট পাশে 20,000 টাকা কম আছে, এই 20,000 টাকাই হলো আমাদের ওপেনিং ক্যাপিটাল। এবার আমরা ব্যালেন্স শিট করব, অতি অল্প সময়ে শেষ হয়ে যাবে। ব্যালেন্স শিট, এখানেও জ্যাক ফর দ্য 31st ডিসেম্বর 2012। ব্যালেন্স শিট যখন তৈরি করব তখন আমরা দেখো ওইখানে আমরা ডেবিট ক্রেডিট লিখছি, আর এখানে লিখবো শুধু টাকা 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 ডিটেলস। প্রথমে আমরা অ্যাসেট কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট আলাদা আলাদা আমরা লিখতে পারি। তাই আমরা লিখি কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ আছে 23,000 টাকা। ক্যাশ আছে 23,000 টাকা। আর সাপ্লাইজ অন হ্যান্ড আছে, 2,500 টাকা। এখানে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের এই সম্পত্তি কারেন্ট অ্যাসেটের মধ্যে আছে দুইটা,
এই হলো 25,500 টাকা টোটাল কারেন্ট অ্যাসেট, টোটাল কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ফিক্সড অ্যাসেটস আসলে ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট আছে হলো 1,05,000 টাকা। ইকুইপমেন্ট আছে 1,05,000 টাকা। $5,500 এখানে হলো 1,31,000 টাকা হলো টোটাল অ্যাসেট, টোটাল অ্যাসেটস। আর লাইবিলিটিসের ক্ষেত্রে আমরা লিখব কারেন্ট লাইবিলিটিস, কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আছে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল আছে হলো তোমার 11,000। নোটস পেয়েবল, নোটস পেয়েবল হইল 40,000। এই হলো 51,000। আর ওনার ইকুইটি, ওনার্স ইকুইটি, দেখো এখানে ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আলাদা করা যায়। ওনার্স ইকুইটির মধ্যে আছে ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল 20,000 টাকা, 20,000 টাকা। আর নিট ইনকাম যোগ হবে, যোগ নিট ইনকাম ডিউরিং দ্য পিরিয়ড হইল কত? 40,000। নিট ইনকাম বের হয়েছে আমাদের 40,000। নিট ইনকাম নোটস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল, $40,000। এই হলো 60,000। নোটস পেয়েবল হলো 60,000 টাকা, এখানে হলো 71,000 টাকা, আর এখানে হলো আমাদের 60,000 টাকা। এই হলো 1,31,000 টাকা। এইটা হলো টোটাল লাইবিলিটিস, টোটাল লাইবিলিটিস, টোটাল লাইবিলিটিস। এবার আমরা দেখি আসলে অঙ্কটা আমাদের যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে সেটা হলো যে নোটস পেয়েবলটা, নোটস পেয়েবল হলো 60,000 টাকা। হ্যাঁ, আগের অঙ্কটাতে মনে হয় একটু ভুল হয়েছে, 40,000 টাকা আমি লিখে ফেলছি। নোটস পেয়েবল হবে 60,000 টাকা। তোমরা একটু কারেকশনটা করে নিও। নোটস পেয়েবল হলো 60,000 টাকা। এই হলো আমাদের টোটাল লাইবিলিটিস 1,31,000 টাকা। ব্যালেন্স শিট যখন হবে টোটাল অ্যাসেট সমান সমান টোটাল লাইবিলিটিস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের তোমরা যে যেখানেই থাকো সুস্থ থাকো, নিরাপদ থাকো, এবং সবাই ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহার করো। নিজে এবং পরিবারকে নিরাপদ রাখো, দেশ ও জাতিকে নিরাপদ রাখো। সবাই সুস্থ থাকো। খোদা হাফেজ।